হ্যালো স্টুডেন্টস, আমাদের কালকে লাস্ট আমরা কিছু এক্সপেরিমেন্টাল ভিউ দেখছিলাম একটা প্ল্যান্ট সেল একটা অ্যানিমাল সেলের। ফার্দার আমি এই টপিকগুলো অ্যানালাইজ করে এই চ্যাপ্টারটা আজকে শেষ করে দেবো। ওকে, তো আমাদের নেক্সট টপিক হলো আমাদের যে আমরা যে স্টাডি করছিলাম আমরা বিভিন্ন ধরনের সেল বা বিভিন্ন ধরনের সেলের অর্গানাইজগুলো, এরপরে আমরা দেখব হলো ইন কেস অফ আওয়ার মানে সেল দু ধরনের হতে পারে। মানে সেল আমাদের দু ধরনের হতে পারে, একটা হলো প্রোক্যারিওটিক সেল, একটা হলো ইউক্যারিওটিক সেল। মানে যেহেতু আমরা একটা ইভলিউশনের মধ্যে আছি, হঠাৎ করে তো আর একটা সিম্পল এক্সাম্পল তোদেরকে দিচ্ছি, হঠাৎ করে তো আর অ্যান্ড্রয়েড ফোন আসেনি, আসছে কি? নিশ্চয়ই আসেনি। বিভিন্ন ধরনের মেশিন বা বিভিন্ন ধরনের টুলস আগে ফার্স্টে কিছু 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 সিম্পল ক্যারেক্টারের মধ্যে আসে, তারপর সেই সিম্পল ক্যারেক্টার বা সিম্পল টুলসের উপর মডিফিকেশন হয়, ওই মেশিনারির উপর মডিফিকেশন হয়, তারপর আস্তে আস্তে ওটা অ্যাডভান্স হতে শুরু করে। নানা রকম নিত্য নতুন কিছু অ্যাকওয়ার্ড ক্যারেক্টার আসে, নতুন ক্যারেক্টার আসে, সেই ক্যারেক্টারগুলো আস্তে 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 মানে ইভলভ হয়, তারপর সেই ইভলিউশনের সাথে সাথে সেটা টিকে থাকে, সেটা যে কোনো টুলসের ক্ষেত্রে হোক। সেরকমই সেলসের ক্ষেত্রেও তাই। সেলস প্রথমে অ্যাডভান্স সেল আসে না, কিছু প্রিমিটিভ সেল প্রথমে আসছিল আমাদের ইভলিউশনে। এই প্রিমিটিভ সেলগুলোকে বলা হয় প্রোক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক সেল, প্রোক্যারিওটিক মানে মানে এমন কিছু অর্গানিজমস হুজ সেলস ল্যাক এ নিউক্লিয়ার মেমব্রেন কল্ড প্রোক্যারিয়র্স বা প্রোক্যারিওটিক অর্গানিজম। মানে দ্য অর্গানিজম হুজ সেলস ল্যাক এ নিউক্লিয়ার মেমব্রেন আর কল্ড প্রোক্যারিওটিক অর্গানিজম। এটা আমি অনেকবার বলছি। মানে এমন কিছু সেলস, মানে দিস সেলস হ্যাভ এ প্রিমিটিভ অর্গানাইজেশন অফ জেনেটিক ম্যাটেরিয়াল। তার মানে কি, এদের ডিএনএ আছে, এদের জেনেটিক ম্যাটেরিয়াল আছে, কিন্তু এদের কোনো পার্টিকুলার নিউক্লিয়াস নেই। প্রোক্যারিওটিক আমি যদি ভেঙে দেই, মানে আমি যদি মানে ওয়ার্ডকে ভেঙে দেই, প্রো মানে কি? প্রো মানে হলো প্রিমিটিভ, আর ক্যারিয়ন, ক্যারিয়ন কথা থেকে আসছে হলো ক্যারিওটিক, যার অর্থ হলো নিউক্লিয়াস। এদের নিউক্লিয়াসটা ট্রু নিউক্লিয়াস না, এদের নিউক্লিয়াসটা হলো প্রিমিটিভ নিউক্লিয়াস। মানে এদের নিউক্লিয়াসটা সেল মেমব্রেন দ্বারা বাউন্ডেড নয়, সেল মেমব্রেন দ্বারা বাউন্ডেড নয়। তাছাড়াও এদের মধ্যে কিছু আমি সেভারাল সাইটোপ্লাজমিক অর্গানেলস দেখবো যাদের যেগুলো নেই। মাইটোকন্ড্রিয়া নেই, লাইসোজোম নেই, ক্লোরোপ্লাস্ট নেই, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম নেই, প্রপার মানে নিউক্লিওলাস নেই। নিউক্লিওলাস বলছি মানে নিউক্লিয়াসের একটা পার্ট যেটা, তো এগুলো নেই। ঠিক আছে, এই জিনিসগুলো এই জন্য এদেরকে বলা হয় প্রোক্যারিওটিক অর্গানিজম। তাছাড়া মেনি অফ দ্য ফাংশন অফ দিস অর্গানিজমস অর সেলস আর পারফর্ম বাই পোরলি অর্গানাইজড পার্টস অফ সাইটোপ্লাজম। এরা কিন্তু মেনলি খুব একটা অ্যাডভান্সড কাজ করতে পারে না, ফাংশন করতে পারে না। বোঝা গেল? এই জন্য এদেরকে বলা হয় প্রোক্যারিওটিক অর্গানিজম, আর এই সেলগুলোকে বলা হয় প্রোক্যারিওটস বা প্রোক্যারিওটস মানে প্রোক্যারিওটিক সেল। প্রোক্যারিওটস বলা হয় অর্গানিজমকে বা প্রোক্যারিওটিক অর্গানিজমকে। ঠিক আছে, যেমন কি কিছু কিছু ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়া আছে তার মধ্যে, আর তার মধ্যে কিছু ব্লু গ্রিন অ্যালগি আছে, যাদেরকে আমরা অ্যালগি, বেশিরভাগই অ্যালগি গ্রুপ। ঠিক আছে, এই দুটো মানে আমার এক্সাম্পল আমাদের মনে রাখতে হবে, প্রোক্যারিওটিক সেল বা প্রোক্যারিওটিক অর্গানিজম। একটু পরে আমি তোদের ছবির মাধ্যমে দেখিয়ে দিব যে দেখতে কেমন হচ্ছে ওরা। ঠিক আছে, তোরা দেখছিস অ্যামিবা আর ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া একটা প্রোক্যারিওটিক অর্গানিজম, অ্যামিবা একটা ইউক্যারিওটিক অর্গানিজম। তোরা এর এর আগে অনেকবার দেখছিস, তাও আমি একবার দেখিয়ে দিব তোদেরকে। ঠিক আছে, তো এই জিনিসগুলো দেখা গেছে। এবার আমি যাচ্ছি হলো ইউক্যারিওটিক অর্গানিজম। ইউক্যারিওটিক অর্গানিজম মানে হলো এমন কিছু অর্গানিজম, মানে অর্গানিজম হুজ সেলস হ্যাভ এ নিউক্লিয়ার মেমব্রেন কল্ড ইউক্যারিওটিক অর্গানিজম বা ইউক্যারিয়টস। In these cells of genetic material is made up of two or more DNA molecules. এদের ডিএনএ মলিকিউলসটা বা ডিএনএটা একদম ট্রু, একদম অ্যাডভান্সড ডিএনএ বা অ্যাডভান্সড অর্গানিজম ওরা। And the nuclear membrane is enclosed by a nuclear membrane or particular layer বা particular membrane দ্বারা enclosed থাকে। আর এদের নিউক্লিয়াসটা হলো ওয়েল ডিফাইন্ড বা ওয়েল অর্গানাইজড নিউক্লিয়াস। এই জন্য এদেরকে আমি বলি ট্রু নিউক্লিয়াস। কেন? কারণ ইউক্যারিওটিক মানে হলো ট্রু, ইউ মানে হলো ট্রু, আর ক্যারিয়ন কথা থেকে, ক্যারিওটিক কথা থেকে আসছে সেটা আমরা জানি। ক্যারিয়ন কথা থেকে ক্যারিওটিক কথাটা আসছে জানি, যার অর্থ হলো নিউক্লিয়াস। এই জন্য এদের ট্রু নিউক্লিয়াস। এদের মানে এই যে অর্গানিজমগুলো আছে, এদের সেলকে যদি আমি স্টাডি করি, তাদের প্রত্যেকটা মানে প্রত্যেকটা অর্গানেলসের আমি বাইরের মেমব্রেন দেখবো, মেনলি নিউক্লিয়াস হলো ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস, মানে ওয়েল অর্গানাইজড নিউক্লিয়াস। ঠিক আছে, কারণ মানে দিস সেলস হ্যাভ এ ওয়েল ডেভেলপড মেমব্রেন বাউন্ড অর্গানেলস সাচ এস মাইটোকন্ড্রিয়া, সাচ এস লাইসোজোম, সাচ এস ক্লোরোপ্লাস্ট, নিউক্লিওলাস, এগুলো।
ঠিক আছে, এরা 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 পার্টিকুলার এনভায়রনমেন্টে পার্টিকুলার ওয়েল ডিফাইনভাবে কাজ করতে পারে। কোথায় কোথায় দেখবো, যেরকম কিছু অ্যানিমেল দেখতে পারবো, কিছু ফানজাই দেখতে পারবো, কিছু প্ল্যান্ট দেখতে পাবো, এরকম এদের মধ্যে ইউক্যারিওটিক সেল দেখতে পারবো। কিছু কিছু প্রোটোজোয়া আছে যেরকম অ্যামিবা, তোদের বইতে প্রোটোজোয়ার ছবি দেওয়া আছে, হয়তো প্রোটোজোয়ার ব্যাকটেরিয়ার ছবি দেওয়া আছে, দেখিস একটা ব্যাকটেরিয়া একটা প্রোক্যারিওটিক সেলকে রিপ্রেজেন্ট করছে, আর অ্যামিবা একটা ইউক্যারিওটিক সেলকে রিপ্রেজেন্ট করছে তোদের বইতে। আর একটা কথা মাথায় রাখিস, প্রোক্যারিওটিক সেল কিন্তু স্মল ইন সাইজ হয়, প্রায় 1 থেকে 10 মাইক্রোমিটার, প্রায় 1 থেকে 10 মাইক্রোমিটার, ঠিক আছে। আর ইউক্যারিওটিক সেল হয় প্রায় 5 to 100 মাইক্রোমিটার। এটা কখনো কখনো ভ্যারি করে, কিন্তু মেনলি এটা, ঠিক আছে। তারপরে আমি প্রোক্যারিওটিক সেল ক্ষেত্রে ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস পাবো না, মানে আমার নিউক্লিয়ার রিজিয়ন বা নিউক্লিয়ার যে রিজিয়নটা সেটা আমার সেল মেমব্রেন দ্বারা বাউন্ডেড হবে না প্রপার ওয়েতে। এই জন্য প্রোক্যারিওটিক সেলের মধ্যে ওদেরকে আমরা কি বলবো, ওদেরকে আমরা কি বলি, নিউক্লিওয়েড বা জেনোফোর, নিউক্লিওয়েড বা জেনোফোর, নিউক্লিওয়েড বা জেনোফোর, ঠিক আছে। জেনোফোর হলো XCNOPHORE, জেনোফোর, ঠিক আছে। আর ইউক্যারিওটিকের ক্ষেত্রে আমি কি নিউক্লিয়াসটা প্রেজেন্ট দেখতে পারবো, প্রপার নিউক্লিয়ার ম্যাটেরিয়াল ইজ বাউন্ডেড বাই এ অর ইজ সারাউন্ডেড বাই এ নিউক্লিয়ার মেমব্রেন। বুঝতে পারলাম, এই জিনিসগুলো কিন্তু আমাকে স্টাডি করতে হবে, ঠিক আছে। এবার ভিডিওর মাধ্যমে তোরা, ছবির মাধ্যমে তোরা দেখে নে যে একটা প্রোক্যারিওটিক সেল একটা ইউক্যারিওটিক সেল কেমন হতে পারে। ওকে, হ্যালো স্টুডেন্টস, দেখ তোরা প্রোক্যারিওটিক সেল আর ইউক্যারিওটিক সেল তোরা দেখতে পাচ্ছিস। প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক নামের মধ্যে কিছু অ্যান্সার লুকিয়ে আছে। আমি একটুকে বললাম যে প্রোক্যারিওটিক মানে হলো, প্রো মানে হলো প্রিমিটিভ, আর ক্যারিয়ন কথা থেকে ক্যারিওটিক কথা আসছে, যেটা অর্থ হলো আমার নিউক্লিয়াসটা তত অ্যাডভান্স নিউক্লিয়াস নয়, এটা প্রিমিটিভ নিউক্লিয়াস। কেন? কারণ আমি এর আগে অনেকবার তোদের বলছি যে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বা বিভিন্ন ধরনের ব্লু গ্রিন অ্যালগির ক্ষেত্রে, যেরকম সায়ানো ব্যাকটেরিয়া, এদের ক্ষেত্রে যেহেতু নির্দিষ্ট কোনো পার্টিকুলার অর্গানেলসের বাইরে সেল মেমব্রেন নেই, মেমব্রেন বাউন্ডেড কোনো লেয়ার নেই, বা এরা সবসময় স্ক্যাটার অবস্থা থাকে সাইটোপ্লাজমের মধ্যে, এই জন্য এদেরকে আমরা প্রোক্যারিওটিক অর্গানিজম বলি। এদের কোনো নির্দিষ্ট নিউক্লিয়াস নেই, এদের ডিএনএ স্ক্যাটার অবস্থা থাকে, ন্যাকেট অবস্থা থাকে, এদেরকে কী বলা হয়, নিউক্লিওয়েড বা জেনোফোর, নিউক্লিওয়েড বা জেনোফোর। আমরা কোথায় কোথায় দেখতে পারবো, বিভিন্ন ধরনের ব্লু গ্রিন অ্যালগি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে প্রোক্যারিওটিক সেল বা প্রোক্যারিওটিক অর্গানিজম যারা, তাদের ক্ষেত্রে প্রোক্যারিওটিক সেল দেখতে পারবো। কিন্তু আমরা যদি ইউক্যারিওটিক সেলকে দেখি, যেরকম বিভিন্ন ধরনের অ্যামিবা একটা ফুল ফ্লেশড অর্গানিজম, যারা একটা মাত্র সেলই আছে, কিন্তু ওদের বডির মধ্যে নিউক্লিয়াসটা প্রমিনেন্ট নিউক্লিয়াস, লার্জ প্রমিনেন্ট নিউক্লিয়াস। কেন? কারণ ওদের নিউক্লিয়াসটা সেল মেমব্রেন দ্বারা বাউন্ডেড। প্লাস আমাদের অ্যানিমালস বিইংয়ের সব সেলগুলো, প্ল্যান্ট বিইংয়ের মানে প্ল্যান্টসের সব সেলগুলো, তারপরে প্রোটোজোয়া, তারপরে ফানজাই, এদের সেলগুলো কিন্তু আমাদের ইউক্যারিওটিক সেল। কেন? কারণ এদের সেলকে যদি আমি ভালো মতো এক্সপেরিমেন্ট করি, ভালো মতো দেখি, তাহলে এদের প্রত্যেকটা অর্গানের সেল মেমব্রেন দ্বারা বাউন্ডেড, মানে এরা ইউক্যারিওটিক, মানে এদের নিউক্লিয়াসটা প্রমিনেন্ট নিউক্লিয়াস, এই জন্য এদেরকে বলা হয় ইউক্যারিওটিক। বোঝা গেল? এই জন্য আমি একটা প্রোক্যারিওটিক সেল বা ইউক্যারিওটিক সেল দেখতে পারবো। ইউ মানে কি, একটু আগে বললাম, ইউ মানে ট্রু। ট্রু মানে কি, যেই নিউক্লিয়াসটা ট্রু, মানে সেল মেমব্রেন দ্বারা বাউন্ডেড থাকে। বোঝা গেল? সেল ম্যাটেরিয়াল এনক্লোজ থাকবে, সেল ম্যাটেরিয়ালটা সেল মেমব্রেন দ্বারা এনক্লোজ থাকবে, তাকেই তো আমরা ইউক্যারিওটিক সেল বলি, যেটা আমরা শিখে আসছি এতদিন ধরে। একটা প্রপার ওয়েল অর্গানাইজড একটা সেল থাকবে। কিন্তু প্রোক্যারিওটিকের ক্ষেত্রে কি আমি কোনো পার্টিকুলার ওয়েল অর্গানাইজড বা প্রপার বা ট্রু কোনো নিউক্লিয়াস দেখতে পাবো কি? দেখতে পাবো না। তাহলে এরকম দেখ, দুটো উদাহরণ আমি দেখাচ্ছি, তারপরে দেখ আরও দুটো এক্সাম্পল দেখ, ভালো মতো দেখ, ব্যাপারটাকে বোঝার চেষ্টা কর, ইউক্যারিওট আর প্রোক্যারিওট। এবার দেখ আরেকটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, ইউক্যারিওটিক সেল বা প্রোক্যারিওটিক সেলের দেখ সাইজটাও ছোটো রাদার দেন ইউক্যারিওটিক থেকে, ঠিক আছে। এইভাবে কিন্তু তোদেরকে একটু অ্যানালাইজ করতে হবে, ছবি দেখে দেখে পড়তে হবে, তাহলে মুখস্থটা তাড়াতাড়ি হয়, ঠিক আছে। ওকে, আমি অ্যাডভান্স অর্গানিজমের ক্ষেত্রে ইউক্যারিওটিক দেখতে পারবো, প্রিমিটিভ অর্গানিজমের ক্ষেত্রে আমি প্রোক্যারিওটিক দেখতে পারবো, ঠিক আছে। একটুকে বললাম, কি বললাম, যে প্রো মানে কি, প্রো মানে হলো আমার নিউক্লিয়াসটা ততটা অ্যাডভান্স নিউক্লিয়াস নয়, প্রো মানে হলো প্রিমিটিভ নিউক্লিয়াস, মানে এদের ক্যারিয়ন, KARYON, ক্যারিয়ন কথা থেকে নিউক্লিয়াস কথা থেকে আসছে, ক্যারিওটিক কথা আসছে, এই কথাটা। ওকে, ঠিক আছে। এবার আমরা স্টাডি করব ইন কেস অফ আওয়ার নাম্বার, মানে অন দ্য বেসিস অফ নাম্বার অর বেসিস অফ নাম্বার অফ দ্য সেলস, মেনলি অর্গানিজম, মেনলি
দুই ধরনের, টিপিক্যালি মানে যদি আমি বলতে পারি তিন ধরনের হতে পারে, একটা নন সেলুলার, একটা ইউনিসেলুলার, একটা মাল্টি সেলুলার। ঠিক আছে, নন সেলুলার তোদের সিলেবাসে নেই, এটা একটা টিপিক্যাল এটার মধ্যে ধরা হয় যেটা একটা ভাইরাস। ভাইরাস হলো নন সেলুলার অর্গানিজম, এদের মধ্যে সেল নেই, জানি আমরা। এদের মধ্যে কি আছে, একটা ডিএনএ আছে, একটা প্রোটিন বা লিপিডের লেয়ার থাকে, এই জন্য এদের সেল নেই, যে এদেরকে বলা হয় নন সেলুলার অর্গানিজম। কিন্তু আমাদের সিলেবাসে যেটা আছে সেটা হলো ইউনিসেলুলার আর মাল্টি সেলুলার। ইউনিসেলুলার মানে কি, সিঙ্গেল, মানে দোজ অর্গানিজম দ্যাট আর মেড আপ অফ অনলি ওয়ান সেল অর সিঙ্গেল সেল ইজ কল্ড ইউনিসেলুলার অর্গানিজম। যেরকম অ্যামিবা একটা ইউনিসেলুলার অর্গানিজম, আমি অর্গানিজম বলছি, সেল কিন্তু বলছি না, এমন কিছু অর্গানিজম বলছি, মানে ইন্ডিপেন্ডেন্ট লাইফস্টাইল আছে যাদের মধ্যে, তারা একটা কেউ কেউ অনেকগুলো সেল দিয়ে তৈরি হতে পারে, কেউ কেউ একটা মাত্র সেল দিয়ে তৈরি হতে পারে। যেরকম অ্যামিবা বা প্যারামেসিয়াম বা ক্ল্যামাইডোমোনাস বা ট্রাইপেনোসোমা গ্যাম্বিয়েন্স, মানে যে স্লিপিং সিকনেস যে অর্গানিজমটা ঘটায়, তারপরে ইউক্লিনা বা ব্যাকটেরিয়া, এরা কিন্তু একটা মাত্র সিঙ্গেল সেল অর্গানিজম, এই জন্য এদেরকে বলা হলো ইউনিসেলুলার অর্গানিজম। বুঝতে পারলাম, আমি কিন্তু হোয়াইট ব্লাড সেলের কথা বলিনি, হোয়াইট ব্লাড সেলও কিন্তু সিঙ্গেল সেল, কিন্তু হোয়াইট ব্লাড সেল কিন্তু একটা অর্গানিজম না। ঠিক আছে, বুঝতে পারছিস ব্যাপারগুলো? তো ইউনিসেলুলার অর্গানিজম মানে যে অর্গানিজমগুলো একটি মাত্র সেল দিয়ে, একটা সিঙ্গেল সেল দিয়ে তৈরি হয়, তাদেরকে আমরা বলবো ইউনিসেলুলার অর্গানিজম। আর মাল্টিসেলুলার অর্গানিজম কারা, মানে দোজ অর্গানিজম ইন হুইচ দ্য বডি ইজ মেড আপ অফ মেনি সেলস or group of cells and they perform a specific or different type of function is called multicellular organism. যেরকম প্ল্যান্টস, যেরকম অ্যানিমালস, যেরকম হিউম্যান বিংস, আমি, তুই, ফানজাই, এরা হলো মাল্টিসেলুলার অর্গানিজম। ঠিক আছে, এরা অ্যাডভান্সড। বুঝতে পারলাম? তাহলে মাল্টিসেলুলার অর্গানিজমের মধ্যে ইউনিসেলুলার অর্গানিজমের মধ্যে পার্থক্যটা কি বোঝা গেল? তাহলে নাম্বারের বেসিসে নাম্বার করা হয়, একটা নন সেলুলার, একটা ইউনিসেলুলার, একটা মাল্টিসেলুলার। নন সেলুলার তোদের সিলেবাসে নেই, কারণ নন সেলুলার ভাইরাস বলছে, ভাইরাসটা লিভিং কিন্তু যখন সে হোস্ট সেলের ভিতরে থাকে, আর নন লিভিং যখন সে বাইরে থাকে। তার মানে কি, সে নন লিভিং আর লিভিংয়ের একটা মধ্যবর্তী পর্যায়। ঠিক আছে, সেটা আমরা জানি, বর্ডার লাইন। ঠিক আছে, এটা আমাদের সিলেবাসে নেই, এই জন্য জানার বিষয় নেই। একটা ইউনিসেলুলার আর মাল্টিসেলুলারকে আমাদের জানতে হবে সিলেবাসের মধ্যে। ওকে, বুঝতে পারলাম? একটা কোশ্চেন দেয়, একটু আগে আমি বলে দিলাম কিন্তু কোশ্চেনের অ্যান্সারটা, তার আরেকবার বলে দিচ্ছি, যে অ্যামিবা আর হোয়াইট ব্লাড সেল সিঙ্গেল সেল, অ্যামিবা আর একটা হোয়াইট ব্লাড সেল একটা সিঙ্গেল সেল, কিন্তু তারা কোন দিক থেকে আলাদা, তাদের ডিফারেন্সটা কি? আমি আবার বলছি, হোয়াইট ব্লাড সেল আর অ্যামিবা একটা সিঙ্গেল সেল, কিন্তু তাদের মধ্যে ডিফারেন্সটা কি, তাদের মধ্যে মেজর ডিফারেন্সটা কি? মেজর ডিফারেন্সটা হলো এটাই, যে হোয়াইট ব্লাড সেল হিউম্যান বডির মধ্যে আছে, এরা একটা সিঙ্গেল সেল দিয়ে তৈরি, এরা নিজের শেপকে পাল্টাতে পারে, এরা নিজের শেপকে পাল্টাতে পারে, মানে ইট ক্যান চেঞ্জ ইট শেপ। তার মানে কি, কিন্তু ডিফারেন্সটা হলো এটাই, অ্যামিবাও করতে পারে, অ্যামিবাও একটা সিঙ্গেল সেল, ওদের শেপকে পাল্টাতে পারে, কিন্তু ডিফারেন্সটা হলো এটাই, হোয়াইট ব্লাড সেলের কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স নেই, একটা ইন্ডিপেন্ডেন্স লাইফস্টাইল নেই, কারণ হোয়াইট ব্লাড সেল কিন্তু অর্গানিজম না, ওরা একটা সেল হিউম্যান বডির মধ্যে আছে, কিন্তু ওরা কিন্তু একটা অর্গানিজম না। কিন্তু অ্যামিবা কিন্তু একটা অর্গানিজম, অ্যামিবা একটা মানে একটা রিয়েল অর্গানিজম, একটা ফুল ফ্লেশড অর্গানিজম। এই জন্য এরা কিন্তু এদের কিন্তু একটা নির্দিষ্ট এক্সিস্টেন্স আছে, ইন্ডিপেন্ডেন্ট ওয়ে, মানে ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে কিন্তু বাঁচতে পারে, একটা ফুল ফ্লেশড অর্গানিজম। কিন্তু হোয়াইট ব্লাড সেল কিন্তু একটা ফুল ফ্লেশড অর্গানিজম না, ওরা ইন্ডিপেন্ডেন্ট কিন্তু নয়, ওদের কিন্তু লাইফস্টাইল সম্পূর্ণ আলাদা, ওদের কিন্তু লিভিং অর্গানিজম না ওরা। হোয়াইট ব্লাড সেল একটা সেল, নট অর্গানিজম, এই জন্য এরা আলাদা। দুজনেই সিঙ্গেল সেল, দুজনেই মানে 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 এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, সেটা কারা মারফত হোক না কেন, দুজনেই তাদের শেপ চেঞ্জ করতে পারে। কিন্তু অ্যামিবা হলো একটা ফুল ফ্লেশড অর্গানিজম অ্যান্ড কেপেবল অফ ইন্ডিপেন্ডেন্ট লাইফস্টাইল অর ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স, কিন্তু সেটা হোয়াইট ব্লাড সেল করতে পারে না, কারণ হোয়াইট ব্লাড সেল কিন্তু একটা অর্গানিজম নয়। এটাই হলো তার পার্থক্য। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষার সময় বারবার দেয়, যে অ্যামিবাও সিঙ্গেল সেল, হোয়াইট ব্লাড সিঙ্গেল সেল, কিন্তু এদের মধ্যে ডিফারেন্সটা কি? ওকে, তো বুঝে গেলাম ব্যাপারটা। এবার আমি নেক্সট যে ভিডিওতে যাব, সেই ভিডিওতে যাব যে আমার শেপ বা সাইজের উপর ডিপেন্ডেন্ট করে আমার সেলগুলো কীরকম হতে পারে। ওকে,
এখন আমরা দেখব যে সেল শেপ বা সাইজ কেমন কেমন হতে পারে। যেহেতু আমরা একটা লিভিং কন্ডিশনে বেঁচে আছি, আমাদের ডিফারেন্ট টাইপ অফ ভ্যারিয়েশন আছে, আমাদের ডিফারেন্ট টাইপ অফ ভ্যারাইটি সেল দেখতে পারবো, তাহলে আমাদের শেপও ডিফারেন্ট হবে। প্রত্যেকটা সেল একই রকম নাও হতে পারে, ডিফারেন্ট টাইপ অফ শেপের হতে পারে। আমি যেরকম দেখতে, ট্রি তো সেরকম দেখতে না, ট্রি যেরকম দেখতে, একটা লায়ন তো সেরকম দেখতে না। যেরকম বডির উপরেও ডিফারেন্সটা আসে, ভ্যারিয়েশনটা আসে, সেরকম সেলের উপরে কিন্তু ভ্যারিয়েশন হয়। তার মানে ডিফারেন্ট টাইপ অফ সেলস শো এ গ্রেট ভ্যারাইটি অর গ্রেট ভ্যারিয়েশন ইন দেয়ার শেপস। ঠিক আছে, কারো কারো ক্ষেত্রে ডেফিনেট শেপ হয়, কারো কারো ক্ষেত্রে ইরেগুলার শেপ হয়। যেরকম আমি যদি ধরি একটা এক্সাম্পল, যেরকম রেড ব্লাড সেল কীরকম হবে, অনেকটা ওভাল টাইপের সেল, ওভাল বা বাইকনকেভ শেপ এরকম দেখতে হয়। আমি ছবির মাধ্যমে দেখাবো। বাইকনকেভ, একটা কনভেক্স সারফেস থাকে, এই জন্য এদেরকে বলা হয় বাইকনকেভ সারফেস, বা অনেকে বলা হয় ওভাল টাইপের রেড ব্লাড সেল বা রেড ব্লাড কর্পাসেলস। ঠিক আছে, যেরকম জার্ম সেলস একটা কিউবয়েডাল সেলস, কিউব-লাইক স্ট্রাকচার, বা বোন সেলও কিউবয়েডাল অনেকটা দেখতে, বা কলামনার দেখতে। বোন সেলের মধ্যে 3 ধরনের বোন সেল আছে, অস্টিওসাইট, অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট। বোনের মধ্যে থাকে এই 3 ধরনের সেল। ঠিক আছে, তারপরে আমি যদি কার্টিলেজ সেল দেখি, রাউন্ডেড হয়, অনেকটা রাউন্ডেড হতে পারে কিছুটা। তারপরে হোয়াইট ব্লাড সেল আছে, অনেকে হোয়াইট ব্লাড সেলকে রাউন্ডেড বলা হয়, অনেকে বলা ইরেগুলার, বারবার পাল্টায়, মানে চেঞ্জেস, মানে দেয়ার শেপ। তারপরে অ্যামিবা মানে চেঞ্জেস ইট শেপ, এই জন্য ইরেগুলার। তারপরে এপিডার্মাল সেলটা অনেকটা বেশি মানে বিন শেপড হয়, বা অনেকে বলা হয় ইরেগুলার শেপড হয় অনেক জায়গায়। ঠিক আছে, তার এই জন্য প্রত্যেকটা সেল বা নার্ভ সেল বা নিউরন যাকে আমরা বলি, নিউরনের সেল হলো ট্রি টাইপের মানে ব্রাঞ্চ টাইপের, অনেকগুলো ব্রাঞ্চ আছে, অনেকগুলো ব্রাঞ্চ হয়, ব্রাঞ্চ টাইপের সেল। ঠিক আছে, তো প্রত্যেকটা সেলের কিন্তু আলাদা আলাদা স্ট্রাকচার আছে। এবার আলাদা আলাদা স্ট্রাকচার হওয়ার জন্য ওরা আলাদা আলাদা দেখতে, বা শেপ আলাদা, আর তাদের ফাংশনও আলাদা আলাদা। আমি যদি একটা রেড ব্লাড সেল দেখি, তাহলে রেড ব্লাড সেল বাইকনকেভ হয়, ওরা কি করে, অক্সিজেন ক্যারি করে। আমি যদি একটা নার্ভাস সেল দেখি, নিউরনকে দেখি, তাহলে নিউরন কি করে, নিউরন মেসেজ ক্যারি করে কি করে, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। একটা লং প্রজেকশন হয়, কারণ নিউরন হলো আমাদের বডির হলো সব থেকে লংগেস্ট সেল, লার্জেস্ট কিন্তু বলিনি, লংগেস্ট বলছি। ঠিক আছে, আর প্রত্যেকটা নিউরনের সাথে প্রত্যেকটা নিউরনের কানেকশন থাকে, অনেকগুলো জাংশন থাকে, একদম ক্রিস ক্রস কানেকশন থাকে। এই কানেকশনের মাধ্যমে ওরা মেসেজ ক্যারি করে, লং ডিস্টেন্সে মেসেজ ক্যারি করে, ব্রেন থেকে নিয়ে যায় আদার পার্টসে, বা আদার পার্টস থেকে ব্রেনে নিয়ে যায়, ভাইসি ভার্সা। যারা ব্রেন থেকে আদার পার্টসে নিয়ে যায় তাদেরকে বেশিরভাগই বলা হয় হলো মোটর নিউরন, আর যারা বিভিন্ন পার্টস থেকে ব্রেনে নিয়ে আসে তাদেরকে বলি সেন্সরি নিউরন। ঠিক আছে, মানে এরা কি করে, এরা মেসেজ ট্রান্সফার করে এক জায়গা থেকে অন্য জায়গায়, বা রিসিভও করে, তাহলে এদের আলাদা ফাংশন। তারপরে হোয়াইট ব্লাড সেল, ইমিউনেটিক সেল এক ধরনের, এরা কি করে, প্রোটেক্ট করে আমাদের বডিকে এগেনস্ট ডিফারেন্ট টাইপ অফ ডিজিজেস বা মেনি প্যাথোজেন্স, কারণ দে আর দ্য বস। ইমিউনেটিক সিস্টেমের বস হোয়াইট ব্লাড সেল। বিভিন্ন ধরনের হোয়াইট ব্লাড সেল আছে, প্রায় 5 ধরনের হোয়াইট ব্লাড সেল আছে, আমরা ছবির মাধ্যমে দেখব। ইউসিনোফিল, নিউট্রোফিল, বেসোফিল, লিম্ফোসাইট, মনোসাইট, এগুলো। তারপরে বোন সেল কি করে, বোন সেল আমাদের মানে প্রোটেকশন করে, আমাদের লোকোমোশনে হেল্প করে, আমাদের সাপোর্ট করে, আমাদের বোন বানাতে সাহায্য করে, মানে ফরমেশন অফ বোন। ঠিক আছে, তারপরে বিভিন্ন ধরনের যে মিনারেল, মানে ওই মিনারেল তৈরি করতে সাহায্য করে, মানে মেইনটেন ডিফারেন্ট টাইপ অফ মিনারেলস কনসেন্ট্রেশন। তারপরে আমি যদি কার্টিলেজ সেলে আসি, কার্টিলেজ সেল মানে আমাদের কানে, আমাদের নাকে কার্টিলেজ থাকে, আমি বেন্ড করতে পারবো। দে আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট কানেকটিভ টিস্যু, সাপোর্টিভ টিস্যু। ঠিক আছে, বেন্ড করতে পারবো আমি, মানে কিছুটা বেন্ড করা যায় কার্টিলেজ সেলকে। ঠিক আছে, স্ট্রেচিং করতে পারবো, তাহলে এটা হেল্প করে। তারপর এপিডার্মাল সেল কি করে, এপিডার্মাল সেল প্ল্যান্ট সেলের মধ্যে দেখতে পারবো, একটা প্রোটেক্টিং সেল, বাইরের আউটার প্যাথোজেন থেকে আমাদেরকে রক্ষা করে, প্রোটেক্ট করার চেষ্টা করে, মানে আমাদেরকে রক্ষা করে না, প্ল্যান্টকে রক্ষা করে। আমাদের যেরকম এপিডার্মিস আছে, এপিডার্মিস আমাদেরকে রক্ষা করছে। ঠিক আছে, তারপরে জাইলেম, ফ্লোয়েম, এরাও এক ধরনের হলো কন্ডাকশন হেল্প করে। জাইলেম ক্যারি করে ওয়াটার, ফ্লোয়েম ক্যারি করে ফুড, আমি একটু পরে স্লাইডের মাধ্যমে দেখাবো। তারপরে ফটোসিনথেটিক সেল, লিভের মাধ্যমে ফটোসিনথেটিক সেল আছে, মেসোফিল, প্যারাসাইট সেল, এরা কি করে, এরা ফটোসিনথেসিস প্রসেসের মাধ্যমে খাবার তৈরি করে, গ্লুকোজ তৈরি করে। ঠিক আছে, প্রত্যেকটা সেলের কিন্তু আলাদা আলাদা স্ট্রাকচার আছে, আলাদা আলাদা শেপ আছে, আলাদা আলাদা ফাংশন আছে। এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে। ওকে, তো
তো আমরা এইভাবেই কিন্তু পড়বো জিনিসগুলো ওয়ান বাই ওয়ান, লাইন বাই লাইন পড়বো। যেখানে সমস্যা হবে আমাকে জিজ্ঞেস করবি ফোন করে। এখানে কিন্তু কোনো পার্টিকুলার কনসেপ্ট নেই, এগুলো খালি লাইন বাই লাইন পড়লেই হয়ে যাবে। ঠিক আছে, একটা অ্যামিবা সিঙ্গেল সেল, অ্যামিবার গঠন ইরেগুলার, কিন্তু একটা পার্টিকুলার অর্গানিজম, ও কিন্তু নির্দিষ্ট লাইফ স্প্যান আছে, নির্দিষ্ট কিন্তু শেপ হয় না, কন্টিনিউয়াস শেপ কিন্তু তাদের পাল্টায়, হোয়াইট ব্লাড সেলের মতো। হোয়াইট ব্লাড সেলও কিন্তু সিঙ্গেল সেল, আমি একটু আগে যেরকম বললাম। ঠিক আছে, তো ওই জিনিসগুলো কিন্তু হবে, এই জিনিসগুলো পাল্টাতে, এই জিনিসগুলো জানতে হবে। তারপরে মাসেল সেল, একটা ইলংগেটেড সেল, পয়েন্টেড সেল, এরকম এরকম পয়েন্টেড সেল, পয়েন্টেড, এটা মাসেল সেল। ওরা কি করে? মুভমেন্টে হেল্প করে, কন্ট্রাকশন রিল্যাক্সেশন করে। যেরকম আমরা যখন ওই ব্যায়াম করি, যখন জিম করি, তখন আমাদের বাইসেপস আর ট্রাইসেপস আছে না, যখন বাইসেপস রিল্যাক্স তখন ট্রাইসেপস কাজ করছে, যখন ট্রাইসেপস কাজ করছে তখন বাইসেপস রিল্যাক্স, যখন বাইসেপস কাজ করছে তখন ট্রাইসেপস রিল্যাক্স। তার মানে কি, এক জায়গায় কন্ট্রাকশন হয়, এক জায়গায় রিল্যাক্সেশন হয়, আবার কোনো জায়গায় রিল্যাক্সেশন হয়, কোনো জায়গায় কন্ট্রাকশন হয়। কন্ট্রাকশন হওয়া মানে কি, এরিয়া ছোট হয়ে যাওয়া, আর রিল্যাক্সেশন মানে কি, এরিয়া বড় হয়ে যাওয়া, ইনক্রিজ হওয়া। তাহলে এইভাবে মুভমেন্ট করে, তাহলে মুভমেন্টে কে হেল্প করে? বোন সেল। তাহলে বোন সেলের, এই জন্য বোন সেলের গঠনটা এরকম, বোন সেলের গঠনটা এরকম পয়েন্টেড গঠন, যাতে ওরা কি করতে পারে, কন্ট্রাকশন আর রিল্যাক্সেশন করতে পারে, কন্ট্রাক্ট করতে পারে, রিল্যাক্সেশন করতে পারে। কখনো কখনো এরা কখনো কাছে আসে, কখনো কখনো এরা দূরে চলে যায়। এদের মধ্যে বিভিন্ন ধরনের প্রোটিন আছে, এই প্রোটিন এদের এই কন্ট্রাকশন আর রিল্যাক্সেশন মানে কন্ট্রাক্ট আর রিল্যাক্স হতে সাহায্য করে। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের পড়তে হবে। প্রত্যেকটা সেলের আলাদা আলাদা শেপ আছে, প্রত্যেকটা সেলের আলাদা আলাদা ফাংশন আছে। ঠিক আছে, এবার আমি স্লাইডের মাধ্যমে সেটা তোদেরকে দেখিয়ে দেবো। ওকে, তো তোরা দেখ একবার। হ্যালো স্টুডেন্টস, দেখ এই যে ডিফারেন্ট টাইপস অফ সেল, আমাদের ডিফারেন্ট টাইপ অফ সেল আমি তোদেরকে একটু বললাম যে সেলগুলো কীভাবে একটা সেল বিভিন্ন রকমের হতে পারে, তার সাইজ অ্যান্ড শেপ বিভিন্ন ধরনের হতে পারে। দেখতে পাচ্ছি এখানে রেড ব্লাড সেল কীরকম দেখতে, অনেকটা গোল, লিফ সেল অনেকটা রেক্ট্যাঙ্গুলার, স্পাম সেল অনেকটা থ্রেড টাইপের দেখতে, তারপরে নিউরনটা অনেকটা হলো ইরেগুলার ইন শেপড, তারপরে পোলেন সেলটা অনেকটা গোল, অনেকটা স্ফেরিক্যাল। ঠিক আছে, তারপরে প্ল্যান্ট রুটের হলো মানে শেপটা দেখতে পাচ্ছি চামচের মতো অনেকটা। তো বিভিন্ন ধরনের সেলের কিন্তু বিভিন্ন ধরনের শেপ অ্যান্ড সাইজ হতে পারে। ঠিক আছে, এগুলো কিন্তু ডিফারেন্ট টাইপ অফ সেলস, যেই এগুলো হলো স্পেশালাইজ সেলস, যারা বিভিন্ন ধরনের কিন্তু ফাংশন করে যাচ্ছে তাদের বিভিন্ন ধরনের জায়গা থেকে। ঠিক আছে, তারপরে আরও যদি আমি সেলগুলোকে দেখি, এই দেখ একটা স্মুথ সেল যে স্পিন্ডেল টাইপের শেপ, তারপরে দেখ একটা নিউরনের মধ্যে ব্রাঞ্চ টাইপের থাকে, আঙ্গুলের মতো প্রজেকশন থাকে, ব্রাঞ্চ টাইপের থাকে, লং ব্রাঞ্চ থাকে। তারপরে বোন সেল দেখতে পাচ্ছি ইরেগুলার, তারপরে বিভিন্ন ধরনের ব্লাড সেল ইরেগুলার, তারপরে ফ্যাট সেল অনেকটা গোল বা স্ফেরিক্যাল, ওভাম অনেকটা গোল, স্পাম অনেকটা থ্রেড লাইক স্ট্রাকচার দেখতে। তাই এরকম প্রত্যেকটা সেলের কিন্তু আলাদা আলাদা কিন্তু ডিফারেন্ট টাইপ অফ কিন্তু শেপ আছে, এগুলো কিন্তু আমাদের একটু দেখতে হবে। তারপর আমি যদি একদম আলাদাভাবে তোদেরকে দেখাতে চাই আলাদাভাবে, তাহলে দেখ একটা রেড ব্লাড সেল দেখতে পাচ্ছিস কি, একটা কনভেক্স আর একটা কনকেভ এরিয়া আছে, একটা অনেকটা গোল অনেকটা রাউন্ডেড একটা শেপ, একটা কনভেক্স একটা কনকেভ এরিয়া আছে দেখতে পাচ্ছি রেড ব্লাড সেলের, দেখতে পাচ্ছি কীরকম শেপ দেখতে পাচ্ছি। আর এই যে হোয়াইট, এটা দেখতে পাচ্ছি হলো হোয়াইট ব্লাড সেল, এই যে হোয়াইট ইন নেচার, যেটা এটা হলো হোয়াইট ব্লাড সেল। হোয়াইট ব্লাড সেল বেশিরভাগই হলো মোটামুটি ইরেগুলার টাইপের হয়। ঠিক আছে, এটা নির্দিষ্ট কোনো মানে সবসময় যে গোল হবে তার কোনো মানে নেই, এই যে এরকম টাইপের দেখতে হচ্ছে হোয়াইট ব্লাড সেল। এরকম এখানে 5 ধরনের হোয়াইট ব্লাড সেল আছে, আমরা এর আগেও জানি যে মনোসাইট, লিম্ফোসাইট, নিউট্রোফিল, বেসোফিল, ইউসিনোফিল, এই 5 ধরনের আমাদের লিম্ফোসাইট, আমাদের হোয়াইট ব্লাড সেল কিন্তু আমাদের জানতে হবে। প্রত্যেকটা হোয়াইট ব্লাড সেলের আলাদা আলাদা কাজ আছে, আলাদা আলাদা ফাংশন আছে। ঠিক আছে, আর হোয়াইট ব্লাড সেল আমরা একটু আগে জানলাম যে হোয়াইট ব্লাড সেল হলো আমাদের প্রোটেক্টিভ সেল, যেই সেলগুলো আমাদের প্রোটেক্ট করে যাচ্ছে আমাদের বডির মধ্যে, ইমিউনিটি সেলকে স্ট্রং করে যাচ্ছে, কারণ দে ফাইট এগেনস্ট ডিফারেন্ট টাইপ অফ ডিজিজেস। ঠিক আছে, এই জন্য এরা খুব এদের থাকাটা খুব দরকার। আমাদের রেড ব্লাড সেল থেকে এদের পার্সেন্টেজ অনেক কম, কিন্তু এরা কিন্তু আমাদের প্রোটেক্টিভ ইমিউনো সিস্টেমের প্রোটেক্টিভ ডিভাইস হিসেবে কাজ করে। ঠিক আছে, এগুলো হলো হোয়াইট ব্লাড সেল। তারপরে এটা দেখতে পাচ্ছি অস্টিওসাইট, এটা তেমন ছবিটা ক্লিয়ার না। এই দেখ বোন সেল, এক ধরনের অ্যানিমাল সেল, এটা একটা অস্টিওসাইট সেল। আমি যদি বোনকে স্লাইস করি, আমি এরকম প্রচুর সেল দেখতে পারবো। বোন সেলে 3 ধরনের সেল থাকে, একটা অস্টিওসাইট, একটা অস্টিওব্লাস্ট, একটা অস্টিওক্লাস্ট। এই 3 ধরনের সেলের মধ্যে এটা মেনলি অস্টিওসাইটের সেলের স্ট্রাকচার। ঠিক আছে, এটা হলো এক ধরনের বোন সেল। ঠিক আছে, তারপর এটা হলো কার্টিলেজ সেল, এটা হলো সফট বোন সেল, এটা হলো কার্টিলেজ সেল, আমাদের কানের মধ্যে থাকে, আমাদের নাকের মধ্যে থাকে, এগুলো কার্টিলেজ সেল। এই যে কার্টিলেজ সেলের অনেকটা গঠন এরকম হতে পারে, স্ট্রাকচার এরকম হতে পারে, দেখতে পাচ্ছিস? তাহলে মানে কি, আমি যখন প্রত্যেকটা ছবি যখন ডায়াগ্রামেটিক্যালি পাল্টাচ্ছি, তার মানে কি শেপটা পাল্টাচ্ছে না, প্রত্যেকটা সেলের কিন্তু আলাদা আলাদা শেপ হচ্ছে।
তারপরে এটা দেখ একটা এপিডার্মাল সেল, একটা প্ল্যান সেলের এপিডার্মাল সেল। এপিডার্মাল মানে কি বাইরের সেল, এই দেখতে পাচ্ছি এপিডার্মাল সেল, এই যে এপিডার্মাল সেল, দেখ এপিডার্মাল সেল কীরকম হতে পারে, একটা গঠন দেখাচ্ছে, এই যে এপিডার্মাল সেল। ঠিক আছে, এটা একটা এপিডার্মাল সেলের গঠন বা স্ট্রাকচার। তারপরে এটা হলো আমার জাইলেম আর ফ্লোয়েম। জাইলেম ক্যারি করে ওয়াটার, ফ্লোয়েম ক্যারি করে আমাদের ফুড। সেটা আমরা ছোটোবেলার থেকে পড়ে আসছি যে জাইলেম ইউনিডাইরেকশনাল ওয়েতে মানে আমার গ্র্যাভিটির বিপরীত দিকে, মানে এগেনস্ট দ্য গ্র্যাভিটি ওয়াটারকে কন্ডাক্ট করে আর প্রত্যেকটা পার্টে নিয়ে যায়। আর ফ্লোয়েম কী করে, যে খাবারটা তৈরি হলো, গ্লুকোজটা তৈরি হলো, সেটা প্রত্যেকটা পার্টে সেই গ্লুকোজটাকে ট্রান্সফার করে ফ্লোয়েম। তাহলে দেখতে পাচ্ছি জাইলেম আর ফ্লোয়েম। জাইলেম হলো 4টা সেল দিয়ে তৈরি, ফ্লোয়েমও 4টা সেল দিয়ে তৈরি। জাইলেম হলো একটা নন লিভিং টিস্যু, মানে ডেড টিস্যু, আর ফ্লোয়েম হলো লিভিং টিস্যু, কারণ এর মধ্যে 4 ধরনের আলাদা আলাদা সেল থাকে। দেখতে পাচ্ছি প্রত্যেকটা সেলের গঠন কীরকম আলাদা আলাদা, প্রত্যেকটা গঠন কীরকম আলাদা আলাদা। দেখ জাইলেম আর ফ্লোয়েমের গঠন আলাদা আলাদা দেখতে পাচ্ছি এখানে কীভাবে হচ্ছে। এটা জাইলেম কী করে, ওয়াটার কন্ডাক্ট করে, ফ্লোয়েম করে অর্গানিক মলিকিউলস বা ফুড কন্ডাক্ট। এটা একটা দেখতে পাচ্ছি একটা জাইলেমের গঠন। দেখ কতগুলো সেল আছে, সিপ টিউব একটা এলিমেন্ট, একটা সেল, কম্পেনিয়ান সেল একটা সেল, এরকম কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা সেল কিন্তু এগুলো। তারপরে দেখ এই যে জাইলেম দেখতে পাচ্ছি, জাইলেমের কন্ডাকশন কী করে হচ্ছে আর ফুডের কন্ডাকশন কী করে হচ্ছে। জাইলেমে কিন্তু 4টা আলাদা আলাদা ধরনের সেল আছে, এই 4টা সেল একসাথে টিস্যু তৈরি করে। আর ফ্লোয়েমের ক্ষেত্রে তাই, 4টা আলাদা সেল আছে, একসাথে এরা কী তৈরি করে, টিস্যু তৈরি করে। এবার এটা আছে হলো প্ল্যান্ট প্যালিসাইড সেল, এক ধরনের মেসোফাইল প্যালিসাইড সেল। এটা কী করে, এটাকে কি ফটোসিনথেটিক সেল। আমি একটু আগে কী বললাম, ফটোসিনথেটিক সেল কী করে, খাবার তৈরি করতে সাহায্য করে, মানে গ্লুকোজ তৈরি করতে সাহায্য করে, C6H12O6 এইটা তৈরি করতে সাহায্য করে ফটোসিনথেটিক সেল। ফটোসিনথেটিক সেল না থাকলে খাবার তৈরি হতো না, কারণ এর মধ্যে খাবারটা তৈরি হচ্ছে, কারণ প্রিপেয়ার হচ্ছে। উইথ দ্য হেল্প অফ ফটোসিনথেসিস প্রসেস প্ল্যান্ট কী করে, প্ল্যান্ট খাবার তৈরি করে। কারণ কেন তৈরি করবে, কারণ ওর মধ্যে ক্লোরোফিল নামক এক ধরনের গ্রিন পিগমেন্ট আছে, যার মাধ্যমে তৈরি হচ্ছে। তাহলে মেসোফিল সেলের মধ্যে এই জিনিসগুলো হয়ে থাকে, কারণ এটা একটা অ্যাডাপটিভ ফেনোমেনন। কারণ মেসোফিল মানে লিফের মধ্যে যে মেসোফিল সেলগুলো আছে, এটা এক ধরনের ফটোসিনথেটিক সেল। এরা কী করে, এরা স্পেশালি অ্যাডাপ্টেড সেল একটা, যাতে ফুডটা তৈরি করতে পারে ফটোসিনথেসিস প্রসেসের মাধ্যমে। তাহলে প্ল্যান্ট প্যালিসাইড সেল দেখতে পাচ্ছি আমি, এটা একটা প্যালিসাইড সেল। আমি যদি লিফকে যদি ডাইসেক্ট করে মাইক্রোস্কোপের নিচে দেখি স্টেন করে, তাহলে এরকম লেয়ার দেখতে পারবো। একটা আপার এপিডার্মিস সেল, তারপর নিচের দিকে থাকে হলো প্যালিসাইড মেসোফিল সেল, তারপর স্পঞ্জি মেসোফিল সেল, তারপরে লোহার এপিডার্মিস সেল, তারপর নিচে দেখতে পাচ্ছি গার্ড সেল, মানে স্টোমাটা। এগুলোর মধ্যে দিয়ে ইন অ্যান্ড আউট হচ্ছে, অক্সিজেন বাইরে বেরোচ্ছে, কার্বন ডাইঅক্সাইড ইন হচ্ছে। কার্বন ডাইঅক্সাইড কারণ ফটোসিনথেসিস প্রসেসের মাধ্যমে দরকার পড়ে। তাহলে এটা একটা লিফের একটা সিম্পল লিফের একটা টিপিক্যাল ডায়াগ্রামেটিক স্ট্রাকচার। তাহলে আমি দেখতে পাচ্ছি ছবিগুলো দেখে বোঝা গেল। তাহলে এইভাবে কিন্তু আমাদের 1 বাই 1 পড়তে হবে। এখানে অনেকগুলো লাইন বাই লাইন গল্পের মতো পড়তে হবে, কিন্তু মেন তোকে জানতে হবে যে স্ট্রাকচারটা কেমন আর এর মেনলি ফাংশনটা কেমন। একটা বোন সেলের কেমন ফাংশন হতে পারে, একটা রেড ব্লাড সেলের কেমন ফাংশন হতে পারে। বোন সেল মুভমেন্ট করে, রেড ব্লাড সেল অক্সিজেন ক্যারি করে, হ্যাঁ। তারপরে হোয়াইট ব্লাড সেল ইমিউনেটিক সেল হিসেবে আমাদের বডিকে হেল্প করে বিভিন্ন ধরনের ডিজিজের এগেনস্টে লড়াই করতে। তারপরে বোন সেল মুভমেন্ট করতে সাহায্য করে। তারপর আমাদের স্ট্রেংথ প্রোভাইড করে, কারণ একটা স্কেলিটাল সিস্টেম হিসেবে কাজ করে। বোন সেল যদি তৈরি না থাকতো, তাহলে বোন তৈরি হতো না। তাহলে এটা প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা স্ট্রাকচার, আলাদা আলাদা ফাংশন আছে। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আমাকে 1 বাই 1 পড়তে হবে। ঠিক আছে, ওকে। তাহলে একটু মন দিয়ে ভালো মতো পড়। এবার দেখব আমরা সাইজ অফ সেল মানে সেল কীরকমভাবে হতে পারে। মানে এবার আমাকে দেখতে হবে সেলের সাইজ, খালি কয়েকটা জানিস নাম মনে রাখতে হবে, আর কিছুই না। বোঝা গেল? যেরকম আমি একটু আগে বললাম যে নার্ভ সেল সব থেকে লেন্থ বড় হয়, লংগেস্ট সেল হয়, মোটামুটি 90 থেকে 100 সেন্টিমিটার যেতে পারে লেন্থের দিক থেকে। ঠিক আছে, আর আমি যদি লার্জেস্ট সেল বলি, হিউম্যান বিংসের ক্ষেত্রে লার্জেস্ট সেল হলো ওভাম। হিউম্যান বিংসের মধ্যে লার্জেস্ট সেল হলো ওভাম, এটা ফিমেল বডিতে থাকে। আর যদি মানে স্মলেস্ট সেল বলি, অনেকে বলা হয় রেড ব্লাড সেল, অনেকে বলা হয় স্পার্ম সেল, আর অনেকে বলা হয় বিভিন্ন ধরনের গ্লায়াল সেল। এই গ্লায়াল সেলটা মডার্ন সায়েন্স বলছে যে কিছু গ্লায়াল সেল আছে যেটা ব্রেনের মধ্যে থাকে, নার্ভস মানে নিউরনের বডিগার্ড, তারা অনেকে ছোট, কিন্তু মেনলি রেড ব্লাড সেলকেই আমাদের হিউম্যান বিংসের ক্ষেত্রে সব থেকে স্মলেস্ট সেল ধরা হয়। এই রেড ব্লাড সেলের যদি আমি সাইজ ধরি, তাহলে ওটা 0.09 mm হতে পারে, বা
9 মাইক্রোমিটার হতে পারে, এই যেরকমভাবে লিখিস না কেন, ঠিক আছে? ওকে। আর যদি ওয়ার্ল্ডের মধ্যে ধরি, আমি ওয়ার্ল্ডের ফেনোমেনা যদি ধরি, সব থেকে স্মলেস্ট সেল হলো আমার ব্যাকটেরিয়া মাইকোপ্লাজমা বা মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। মাইকোপ্লাজমা এটা এক ধরনের ব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা এক ধরনের ব্যাকটেরিয়া, বা অর পিপিএলও এক ধরনের কিন্তু আমার মানে এই মানে এক ধরনের ব্যাকটেরিয়া আছে, এই এদেরকে সব থেকে ছোটো ধরা হয়। এদের সাইজ হলো 0.1 মাইক্রোমিটার, 0.1 মাইক্রোমিটার। বোঝা গেল? বুঝতে পারলাম? এটা 0.1 থেকে মেনলি 0.5 মাইক্রোমিটার মধ্যে হতে পারে, বা তুই যদি ধরিস 0.0001 মানে 0 পর 3টে 0 1 এমএমও হতে পারে, তোরা যেভাবে সে লিখতে পারিস এমএম। তাহলে এটা হলো সব থেকে স্মলেস্ট সেল। আর ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বিগেস্ট সেল কোনটা? সব থেকে বিগেস্ট সেল হলো আমাদের অস্ট্রিচের সেল। কি বললাম? অস্ট্রিচের সেল। এই অস্ট্রিচের সেল মোটামুটি আমার 17 সেন্টিমিটার হতে পারে, মানে অনেককে ধরা হয় 15 সেন্টিমিটারও, মানে প্রায় 15 সেন্টিমিটার হতে পারে, প্রায় 15 থেকে 17 সেন্টিমিটার হতে পারে। যদি আমি এমএম ধরি তাহলে 170 mm। বুঝতে পারলাম? তাহলে এটা একটা অস্ট্রিচের সেল, এত বড় হতে পারে, একটা সিঙ্গেল সেল কিন্তু এত বড়, মানে ন্যাকেড আইসে দেখতে পাবো আমি, কিন্তু মাইক্রোপ্লাজমাকে ন্যাকেড আইসে দেখতে পাবো না, ওটা ইলেকট্রন মাইক্রোস্কোপের মধ্যে দেখতে পাবো। ঠিক আছে, বোঝা গেল? এই জিনিসগুলো কিন্তু আমাদের দেখতে হবে। তার মানে সেল সাইজও কিন্তু ভ্যারি করছে। আরেকটা কথা, সেল সাইজ তো ভ্যারি করে ঠিকই, কিন্তু আমি এলিফ্যান্ট আমার থেকে অনেক বড়, তাই বলে আমার এলিফ্যান্টের কি সেল সাইজ বড় হবে? তা কিন্তু না, তা কিন্তু না। নাম্বার অফ সেল বাড়তে পারে কিন্তু সেল সাইজ বাড়বে না, সেলের ফাংশন কিন্তু আলাদা হবে না। বারবার আমি কিন্তু বলছি, দ্য ভলিউম অফ এ সেল ইজ কনস্ট্যান্ট ফর এ পার্টিকুলার সেল টাইপ অ্যান্ড ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য সাইজ অফ দ্য অর্গানিজম। বুঝতে পারলাম যে আমি কি একটা এলিফ্যান্টের বা একটা অস্ট্রিচের যেরকম সেল সাইজ, আমারও মোটামুটি সেল সাইজ এরকমই হতে পারে। হ্যাঁ, আমার নাম্বার অফ সেল বাড়তে পারে, বা আমার নাম্বার অফ সেল আমার মানে অর্গানিজমের উপর বাড়তে পারে। আমার ট্রিলিয়ন্স অফ সেল, যার যে সাইজে বড় তার বেশিও থাকতে পারে সেল, কিন্তু সেল পার্টিকুলার একটা নির্দিষ্ট সেল কিন্তু সাইজে বড় হবে না। ঠিক আছে, এটা কিন্তু নেসেসারি নয়। মানে দ্য সেলস অফ এ এলিফ্যান্ট আর নট নেসেসারিলি লার্জার দেন দোজ অফ আদার টাইনি অ্যানিমালস অর প্ল্যান্টস। বুঝা গেল? দ্য লার্জ সাইজ অফ এ এলিফ্যান্ট ইজ ডিউ টু দ্য লার্জার নাম্বার অফ দ্য সেল প্রেজেন্ট ইন দ্য ইটস বডি, প্রেজেন্ট ইন ইটস বডি। নাম্বার বাড়তে পারে কিন্তু সেল সাইজটা বাড়বে না। পার্টিকুলার একটা সিঙ্গেল সেল বিশাল বড় হয়ে গেল, মনে করো আমার একটা কিডনির সেল এরকম এতটুক, এলিফ্যান্টের এত বড় হবে তা কিন্তু না, সেমই হবে, নাম্বার বাড়তে পারে কিন্তু সেল সাইজ বাড়বে না, মানে সেল সাইজ বড় হবে না। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আমার মাথায় রাখতে হবে। ওকে, এবার একটু দেখে নে, তোদেরকে আমি দেখাতে যাচ্ছি যে একটা মাইক্রোপ্লাজমা আর একটা অস্ট্রিচের সেলের পার্থক্য কী হতে পারে, ডিফারেন্সটা। ওকে, তোরা এই জিনিসটা দেখে নে এবার। হ্যালো স্টুডেন্টস, আমরা দেখতে পাচ্ছি একটা দুটো ছবি তোদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছিস এটা মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকামের ইলেকট্রন মাইক্রোস্কোপের ছবি। তার মানে কি, আমি একটু আগে বললাম যে ব্যাকটেরিয়ার একটা সেল আছে যেটাকে বলা হয় এক ধরনের ব্যাকটেরিয়া মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম, এটা সব থেকে স্মলেস্ট সেলের মধ্যে পড়ে ওয়ার্ল্ডের মধ্যে। এর সাইজ কত? এর 0.0001 mm। ঠিক আছে, আর সব থেকে লার্জেস্ট সেল হলো এটা, যেটা পাশে দেখতে পাচ্ছিস একটা স্মলের সেলের, দেখতে পাচ্ছিস স্ট্রাকচারটা কেমন, মানে একটা ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে কেমন দেখতে হতে পারে, আর একটা লার্জেস্ট সেলের গঠন কীরকম হতে পারে। তাহলে একটা লার্জেস্ট সেল কিন্তু অনেকটাই কিন্তু বড় হবে। প্রায় আমাদের যে অস্ট্রিচের সেলটা আছে, মানে অস্ট্রিচের এগ যে সেলটা আছে, ওটা সব থেকে বিগেস্ট সেল। এটা মোটামুটি কত হতে পারে? 170 mm, আর সেন্টিমিটারে ধরলে 17 সেন্টিমিটার। ঠিক আছে, এটা হলো সব থেকে বড়। এই দেখ, হাতের পামের মধ্যে একটা অস্ট্রিচের সেলকে নিয়েছে, এটা কিন্তু একটা মাত্র সিঙ্গেল সেল দিয়ে গোটা অস্ট্রিচের এগ তৈরি, এটা মাথায় রাখিস। একটা মাত্র সেলের কিন্তু সাইজ 170 mm, এটা মাথায় রাখিস। আর আরেকটা কথা, অনেকের ধারণা যে যত বড় মানে অর্গানিজম হবে, মানে তার শেপ যত বা সাইজ, তার যার সাইজ যত বেশি হবে তার সেল হয়তো বড় হতে পারে, কিন্তু এর মানে কিন্তু তা না। প্রত্যেকটা সেলের কিন্তু মোটামুটি সেম সাইজ, অর্গানিজমের বড় হোক বা ছোট হোক,
অর্গানিজম বড় হোক বা ছোট হোক, একটা র্যাটের সেলের যা স্ট্রাকচার, মানে একটা র্যাটের সেলের মানে মানে যে সেলের যা স্ট্রাকচার হতে পারে বা তার ফাংশন হতে পারে, ঠিক একটা অস্ট্রিচের সেলের ফাংশনও ঠিক এরকমই হবে বা দেখতেও ওরকমই শেপ অ্যান্ড সাইজ হবে, বা একটা এলিফ্যান্টেরও সেলের শেপ অ্যান্ড সাইজ ওরকমই হবে, বা একটা হিউম্যান বিংসেরও সেলের অ্যান্ড শেপের সাইজ এরকমই হবে। যে অর্গানিজম বড় হবে তার মানে সেলও বড় হবে, তার কিন্তু এটা কিন্তু মানে নেই, এটা কিন্তু এই সায়েন্সটা কিন্তু রং। ঠিক আছে, অনেকের কিন্তু এটা ভুল ধারণা। কারণ অনেকের ধারণা হতে পারে যে এলিফ্যান্ট বা অস্ট্রিচের যেহেতু সাইজ বড়, দে আর বিগার, তাহলে সেলও বিগার হতে পারে না। কিন্তু সেল কিন্তু মোটামুটি সবসময় সেল ছোটোই থাকবে প্রত্যেকটা। হ্যাঁ, নাম্বার অফ সেল বাড়তে পারে, নাম্বার অফ সেল বাড়তে পারে, কিন্তু মানে সাইজ অফ দ্য সেল বাড়বে না। নাম্বার অফ দ্য সেল বাড়তে পারে। আমার যা সেল, যতগুলো সেল হবে, ট্রিলিয়ন্স অফ ট্রিলিয়ন সেল, আমার যে কোনো অর্গানিজমের মধ্যে ট্রিলিয়ন্স অফ ট্রিলিয়ন সেল নাও থাকতে পারে, কিন্তু সেলের যে সাইজটা সেটা কিন্তু বেশি পার্থক্য হবে না। একটা অস্ট্রিচের হয়তো বিশাল বড় হয়ে গেল, আমার সেলের সাইজ অনেকটা ছোট, তা কিন্তু না। ঠিক আছে, এটা কিন্তু অর্গানিজমের বড় বা ছোটোর উপর ডিপেন্ড করে না। কারো কারো বড় হয়, কারো কারো ছোটো হয়, কিন্তু এটা শেপ অ্যান্ড কোনো অর্গানিজমের শেপ অ্যান্ড সাইজের উপর নির্ভর করে না। এটা কিন্তু মাথায় রাখিস, ওকে। আর আমাদের হিউম্যান বিংসের মধ্যে সবথেকে ছোটো সেল আমি বলে দিলাম। অনেক সায়েন্টিস্টের ধারণা রেড ব্লাড সেল, অনেক সায়েন্টিস্টের ধারণা হলো স্পার্ম, অনেক সায়েন্টিস্টের ধারণা হলো গ্লায়াল সেল। এটা এখনও মতবিরোধ আছে, কিন্তু বেশিরভাগই সায়েন্টিস্টদের মতে রেড ব্লাড সেল হলো সবথেকে ছোটো সেল, যার সাইজ হলো 0.009। ঠিক আছে, এটা হলো 0.009 mm। অনেকে এটা ধারণা, অনেক বইতে রেড ব্লাড সেলই লেখা থাকে, যেটাকে আমরা টিপিক্যাল সেল বলি, কারণ দে দে ডু নট কন্টেন এনি নিউক্লিয়াস, এই জন্য এদেরকে কর্পাসেলস বলা হয়, কারণ এদের সেলের কিছু কিছু ক্যারেক্টার নেই এদের মধ্যে। ঠিক আছে, তো এবার ভালো মতো বইটা একটু ভালো মতো মন দিয়ে পড়। এবার আমাদের লাস্ট টপিক সেলের অর্গানাইজেশন অফ সেলুলার লেভেল। একটা অর্গানিজম তার বেসিক যে মরফোলজিক্যাল যে সিগনিফিকেন্সগুলো কমপ্লিট হচ্ছে, আমি বারবার বলছি যখন সেল চ্যাপ্টার স্টার্ট করছি, যে আমাদের সব থেকে ছোটো একটা ইউনিট বা স্মলেস্ট ইউনিট বা বিল্ডিং ব্লকস হলো সেল, কিন্তু সেল পরবর্তীকালে ফার্দার আরও কিছু ক্লাসিফিকেশানে ডিভাইড হয়। তার মানে কি, আমরা একটা কমপ্লেক্স অর্গানিজম, মাল্টি সেলুলার কমপ্লেক্স অর্গানিজম। তো আমাদের সেলুলার অর্গানাইজেশন বা একটা কমপ্লেক্স অর্গানিজমের সেলুলার অর্গানাইজেশন অনেক আলাদা হবে অন্যান্য অর্গানিজম থেকে বা অন্যান্য প্রিমিটিভ অর্গানিজম থেকে। তো আমাদের সেল কি করে, আমাদের সেল তো অনেকগুলো থাকে, তো প্রত্যেকটা কিছু কিছু সেল, সিমিলার সেল, পার্টিকুলার একটা গ্রুপ তৈরি করে একটা স্পেসিফিক ফাংশনের জন্য রেসপন্সিবল হয়, তখন তাকে আমরা টিস্যু বলবো। যেরকম একটা মাসেল সেল, অনেকগুলো মাসেল সেল একত্রিত হয়ে একটা মাসেল টিস্যু তৈরি করে, তাহলে সিমিলার মাসেল সেলগুলো পারফর্ম করে একটা সিমিলার ফাংশন, এদেরকে আমরা মাসেল টিস্যু বলবো বা মাস্কুলার টিস্যু বলবো। এই মাস্কুলার টিস্যু পরবর্তীকালে তৈরি করে অর্গ্যান। বুঝতে পারলাম? এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, কিন্তু এই জিনিসগুলো যদি আমরা না বুঝতে পারি তাহলে কিন্তু আমরা জিনিসগুলো জানতেই পারবো না। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারলাম? তো অনেকগুলো সেল মিলে অনেকগুলো টিস্যু তৈরি করে, অনেকগুলো অর্গান তৈরি করে, অনেকগুলো অর্গান মিলে অনেকগুলো অর্গান সিস্টেম তৈরি করে, অনেকগুলো অর্গান সিস্টেম মিলে একটা অর্গানিজম তৈরি করে। আমি বারবার বলে যাচ্ছি, এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেরকম একটা অর্গান যেরকম হার্ট বা স্টমাক বা কিডনি বা ইন্টেস্টাইন, এরা কিন্তু অর্গান, অনেকগুলো টিস্যু মিলে কিন্তু অর্গান তৈরি করছে। এক একটা অর্গান অনেকগুলো টিস্যুর দ্বারা তৈরি, তাহলে একটা পার্টিকুলার অর্গান তৈরি করছে, তাহলে পার্টিকুলার অর্গানের জন্য একটা সিমিলার টিস্যু বা একটা সিমিলার ফাংশন রেসপন্সিবল করে। তার মানে বুঝতে পারলাম আমি? তাহলে অ্যান অর্গান ইজ দ্য কালেকশন অফ ডিফারেন্ট টাইপ অফ টিস্যু ওয়ার্কিং টুগেদার ইন এ স্পেসিফিক ফাংশন অর এ স্পেসিফিক পার্টিকুলার ফাংশন অর পারফর্ম এ পার্টিকুলার ফাংশন ইজ কল্ড অর্গান। আবার অনেকগুলো অর্গান মিলে একটা অর্গান সিস্টেম তৈরি করে, যেরকম রিপ্রোডাক্টিভ সিস্টেম বা ডাইজেস্টিভ সিস্টেম বা এক্সক্রিটরি সিস্টেম। তার মানে কি, এ গ্রুপ অফ ইন্টারকানেক্টেড অর্গানস হুইচ পারফর্ম এ স্পেসিফিক ফাংশন অর হুইচ ওয়ার্কস টুগেদার to do a specific job or big job is called organ system. বুঝা গেল? তারপরে এই অর্গান সিস্টেম একটা অর্গানিজম তৈরি করে, যেই অর্গানিজমটা কো এক্সিস্টেন্স করতে পারে একটা পার্টিকুলার ইন্ডিপেন্ডেন্ট এরিয়াতে।
তার মানে কি অ্যান অর্গানিজম ইজ অ্যান অ্যানিম্যাল অর এ প্ল্যান্ট অর যে কোনো অর্গানিজম হতে পারে, তাহলে একটা কো এক্সিস্টেন্স আছে। তার মানে কি ডিফারেন্ট টাইপ অফ অর্গান সিস্টেম ওয়ার্ক টুগেদার টু পারফর্ম এ স্পেসিফিক ফাংশন অর মেনটেনেন্স এ ইন্ডিপেন্ডেন্ট লাইফ ইজ কল্ড অর্গানিজম। ঠিক আছে, একটা তাহলে মানে কি আমি কি বুঝলাম, একটা সেল এবার অনেকগুলো সেল মিলে টিস্যু তৈরি করে, অনেকগুলো টিস্যু মিলে অর্গান তৈরি করে, অনেকগুলো অর্গান মিলে একটা অর্গান সিস্টেম তৈরি করে, অনেকগুলো অর্গান সিস্টেমের অর্গানিজম তৈরি করে। অর্গানিজম যেরকম আমি, তুই, একটা প্ল্যান্ট, একটা ট্রি প্ল্যান্ট, একটা অরেঞ্জ প্ল্যান্ট, একটা অ্যাপেল প্ল্যান্ট, একটা নিম প্ল্যান্ট, তো এরা কি, এরা হলো একটা অর্গানিজম। তো এই যে প্রত্যেকটা অর্গানিজমের একটা এইরকম বায়োলজিক্যাল অর্গানাইজেশন আছে, এটাকে বলা হয় অর্গানাইজেশন লেভেল, এটাকে বলা হয় অর্গানাইজেশন লেভেল, সেলুলার অর্গানাইজেশন লেভেল, টিস্যু অর্গানাইজেশন লেভেল, অর্গান অর্গানাইজেশন লেভেল, অর্গান সিস্টেম লেভেল আর অর্গানিজম লেভেল। প্রত্যেকটা কিন্তু সেলুলার লেভেলের উপর ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এটাই হলো সেই, তাহলে একটা অর্গানিজম, একটা আমরা কিন্তু ছোটো 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 ইউনিট দিয়ে তৈরি। তাহলে মানে কি একটা অর্গানিজমের তার আগের ইউনিট কি, আমি যদি ভাঙি অর্গান সিস্টেম পাবো, অনেকগুলো অর্গান সিস্টেমের অনেকগুলো ছোটো ইউনিট, তার থেকে ছোটো ইউনিট কি অনেকগুলো অর্গান পাবো, অনেকগুলো অর্গানের আরও ছোটো ইউনিট কি অনেকগুলো টিস্যু পাবো, অনেকগুলো টিস্যুর সব থেকে ছোটো ইউনিট কি সেল পাবো। এটা একটা বায়োলজিক্যাল এলিমেন্ট, বায়োলজিক্যাল বিল্ডিং ব্লকস। তার আগে যদি আরও পাই কী পাবো, মলিকিউলসের আগে গেলে কী পাবো, অ্যাটম। তো এগুলো কিন্তু প্রত্যেকটা একটার সাথে আরেকটার কিন্তু কানেক্টেড আছে, লিঙ্ক আছে। এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে ফার্দার সিম্পলভাবে লাইন বাই লাইন কিন্তু সেন্টেন্সের লাইন পড়তে হবে। ওকে, এই জিনিসগুলো আমরা পড়বো, যেখানে অসুবিধা হবে সেখানে আমি জিজ্ঞেস করবি। তো আমাদের কিন্তু সেল কিন্তু কমপ্লিট। আমি এই সপ্তাহের মধ্যেই তোদের সেলের যে নোটগুলো আছে ওই নোটগুলোকে প্রোভাইড করার চেষ্টা করব। ওকে, তোরা একটা তোদের টাস্ক থাকলো, হোমওয়ার্ক থাকলো, সেই হোমওয়ার্কটা হলো আমি লিখে দিব। এই হোমওয়ার্কটা হলো কি, সেলের যে ভেরি শর্ট কোশ্চেন আর শর্ট কোশ্চেন ওগুলো আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করবি। তোরা পড়ে ট্রাই করবি করার, ভুল হোক বা ঠিক হোক, আমি পরে নোট তো কমপ্লিট করেই দেবো, সমস্যা নেই। তো আমার ভেরি শর্ট কোশ্চেন আর শর্ট কোশ্চেন কিন্তু হোমওয়ার্ক থাকবে আমার এই সপ্তাহের মধ্যেই। তোরা পরের শনিবার মানে যেই স্যাটারডেটা আসবে সেই স্যাটারডের মধ্যে আমাকে ভেরি শর্ট কোশ্চেন আর শর্ট কোশ্চেন কমপ্লিট করে তোকে দিতে হবে। ওকে, ঠিক আছে, তো ভালো মতো পড় অ্যান্ড বি সেফ। থ্যাংক ইউ। হ্যালো স্টুডেন্টস, এবার তোরা দেখতে পাচ্ছিস একটা সেলুলার অর্গানাইজেশনের ছবি। সেলুলার অর্গানাইজেশন মানে একটু আগে যেটা আমি বললাম যে যদি আমি টেকনিক্যালি যদি আমার সেলুলার অর্গানাইজেশন দেখি, তার মানে কি আমার অর্গানাইজেশন দেখি ইন আওয়ার লিভিং বডি, তাহলে অনেকগুলো সেল মিলে অনেকগুলো টিস্যু তৈরি করে। তো এর আগের কিছু ভার্সান আছে, কারণ আমরা জানি যে আমাদের প্রত্যেকটা জিনিসই মানে অ্যাটম আছে সব থেকে ছোটো লেভেল, এই একটা কেমিক্যাল লেভেল। এই কেমিক্যাল লেভেলকে যদি আমি দেখি তাহলে অনেকগুলো অ্যাটম একসাথে তৈরি করে একটা মলিকিউলস তৈরি করে। এদিকে আমরা যাচ্ছি না, কারণ এটা হলো একটা কেমিস্ট্রি পার্ট। আমরা যদি বডি পার্টসের উপর যাই, আমরা যদি বায়োলজিক্যাল লেভেলে যাই, তাহলে অনেকগুলো সেল, একটা সেলুলার লেভেলের মধ্যে একটা সেল আমরা জানি যে একটা সবথেকে স্মলেস্ট ইউনিট, এই সেলগুলো একত্রিত হয়ে একটা কমপ্লেক্স একটা ইম্পর্টেন্ট ফেনোমেনন তৈরি করে মাল্টি সেলুলার অর্গানিজমের মধ্যে। মানে গ্রুপ অফ সিমিলার সেলস পারফর্ম টুগেদার ইন এ সিমিলার ফাংশন। তাহলে তাকে আমরা কি বলবো, তাকে আমরা টিস্যু বলবো। এই জন্য টিস্যু লেভেল তোরা দেখতে পাচ্ছিস যে সেলুলার লেভেলের পর টিস্যু লেভেলে আছে। তার মানে দেখতে পাচ্ছিস একটা দেখতে পাচ্ছিস সেল, ওই একটা সেল, একটা বোন সেল অনেকগুলো বোন সেলকে একত্রিত করে টিস্যু লেভেল তৈরি করছে। তার মানে কি এ কমিউনিটি অফ অ্যান্ড সিমিলার সেলস একত্রিত হয়ে টিস্যু তৈরি করে। আবার অনেকগুলো টিস্যু মেলে একটা অর্গান লেভেল তৈরি করে, মানে যেরকম হার্ট হতে পারে বা ব্রেন হতে পারে বা স্টমাক হতে পারে। তাহলে এবার স্টমাকের মাঝে কি আছে, স্টমাকের তার আগে কি আছে, আমি যদি ব্যাকওয়ার্ডে যাই টিস্যু আছে, তার ব্যাকওয়ার্ডে যাই সেল আছে। তাহলে একটা অর্গানের সব থেকে ছোটো ইউনিট সেলই, যেটা অনেকগুলো টিস্যু তৈরি করে একটা অর্গান তৈরি করছে। তাহলে স্টমাক একটা অর্গান, ব্রেন একটা অর্গান। তো এরকম অর্গান লেভেলকে আমি দেখতে পাচ্ছি। তারপরে এরকম অনেকগুলো অর্গান মিলে একটা অর্গান সিস্টেম তৈরি করে। অর্গান সিস্টেম মানে কি, একটা মনে করো ইউরিনারি ট্র্যাক্ট সিস্টেম বা একটা এক্সক্রিটরি সিস্টেম, একটা রিপ্রোডাক্টিভ সিস্টেম, একটা ডাইজেস্টিভ সিস্টেম। ওই প্রত্যেকটা সিস্টেমের মধ্যে অনেকগুলো অর্গানের কিন্তু একত্রিত একটা ফল প্রকাশ হয়, একটা ফাংশন প্রোভাইড করে। ঠিক আছে, কারণ এই মানে ইন্টারকানেক্টেড অর্গানগুলো একটা পার্টিকুলার জব, একটা বিগ জব মানে ওরা মানে তৈরি করে।
ঠিক আছে, কারণ তারা পারফর্ম করে একটা বিগ জব টোটাল অর্গানিজমের মধ্যে। এটাকে বলা হয় অর্গান সিস্টেম লেভেল। এই অর্গান সিস্টেম আবার একত্রিত হয়ে একটা অর্গানিজম তৈরি করে, যেরকম আমি, তুই, একটা প্ল্যান্ট, ঠিক আছে, যেরকম একটা ডগ, একটা ম্যাঙ্গো ট্রি, এরকম কিন্তু হতে পারে। তার মানে কি, আমি যদি সেলের মধ্যে দেখি তাহলে প্ল্যান্ট সেলের মধ্যে আছে এরকম ফটোসিনথেটিক সেল আছে, আমাদের মধ্যে মাসেল সেল আছে আমি দেখতে পাচ্ছি। তারপরে এই মাসেল সেলগুলো একত্রিত হয়ে একটা মাসেল টিস্যু তৈরি করে, তারপরে প্ল্যান্টের মধ্যে তৈরি করে ফটোসিনথেটিক টিস্যু, বুঝতে পারছি। তারপরে অর্গান আছে আমাদের মধ্যে, যদি অর্গান লাংস বা কিডনি এগুলো হয়, তারপর প্ল্যান্টের মধ্যে অর্গানগুলো হবে লিফ বা স্টেম বা রুট। তারা অর্গান সিস্টেমের মধ্যে আসি, এরকম আমাদের মধ্যে অর্গান সিস্টেম যেরকম ডাইজেস্টিভ সিস্টেম, এক্সক্রিটরি সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম। তারপরে আমার প্ল্যান্টের মধ্যে আসে হলো শুট সিস্টেম মানে সয়েলের উপর দিকে যারা থাকে, যেরকম লিফ, তারপরে ফ্লাওয়ার বা ফ্রুট বা স্টেম, এদেরকে শুট সিস্টেম বলা হয়। আর নিচে আর সয়েলের নিচের দিকে মানে টুয়ার্ডস টু গ্রেডিয়েন্ট যা হলো রুট সিস্টেম, যারা রুট বা রুট হেয়ার বিয়ার করে, ঠিক আছে, এটা হলো সিস্টেমের মধ্যে পড়ে। আর অর্গানিজম, যেরকম প্ল্যান্ট একটা অর্গানিজম, আমি একটা অর্গানিজম, তুই একটা অর্গানিজম, তোরা একটা অর্গানিজম, একটা ম্যাঙ্গো ট্রি একটা অর্গানিজম, একটা অ্যাপেল ট্রি একটা অর্গানিজম। তো এরকম অনেকগুলো সিস্টেম মিলে যে অর্গানিজমটা তৈরি করছে তাদেরকে আমরা অর্গানিজম বলবো। তাহলে এই অর্গানিজম কি অনেকগুলো অর্গান সিস্টেম মিলে একটা টুগেদার একটা ফাংশন প্রোভাইড করে, পারফর্ম ইন এ স্পেসিফিক ফাংশন অ্যান্ড মেনটেনিং দেয়ার লাইফ ইন এ পার্টিকুলার হ্যাবিটেট বা পার্টিকুলার এনভায়রনমেন্ট, তাহলেই তাকে আমরা অর্গানিজম বলবো, তাই তো? এটাই হলো সেই অর্গানাইজেশন লেভেল। তারা এটাকেই বলা হয় অর্গানাইজেশন লেভেল। একটা সেলুলার অর্গানাইজেশন লেভেল কেমন দেখতে হতে পারে, এই দেখ সিম্পল ব্যাপার। কেমিক্যাল, সেল, টিস্যু, অর্গান সিস্টেম, আর উপর দিকে অর্গানিজম। উপরটা লেখাটা বোঝা যাচ্ছে না, মানে একটা ব্ল্যাঙ্ক কালার দেখতে পাচ্ছি আমি, বোঝা যাচ্ছে না, ঠিক আছে? এটা দেখ, তাহলে বুঝতে পারবি। ওকে, বুঝতে পারলাম। আমি এদের এই ছবিগুলো সব প্রোভাইড করে দিব, তোরা একটু বইটা ভালো মতো এক্স্যাক্টলি একটু ঠিকঠাক পড় মন দিয়ে। যেখানে অসুবিধা হবে সেখানে আমাকে ফোন করে নিস, আমি বলে দেবো। দেখ, একটা আমার সিম্পল ইউক্যারিওটিক অর্গানিজমের ছবি দেখ, অ্যামিবাকে ইউক্যারিওটিক অর্গানিজম কেন বলা হয়? আমি দেখতে পাচ্ছি নিউক্লিয়াস, দেখতে পাচ্ছি ওয়েল ডিফাইন্ড মেমব্রেন দ্বারা থাকে, তারপরে আমি প্রপার সাইটোপ্লাজম দেখতে পারবো, সিউডোপোডিয়া, একটা ওয়েল এক্সিস্টেন্স আছে, ইন্ডিপেন্ডেন্ট লাইফস্টাইল আছে ওর। তো এই জন্য এদেরকে বলা হয় ইউক্যারিওটিক অর্গানিজম অ্যান্ড একটা ইন্ডিপেন্ডেন্ট অর্গানিজম বলা হয়, কারণ অ্যামিবা একটা সিঙ্গেল সেল ইন্ডিপেন্ডেন্ট অর্গানিজম। তো একটা ইন্ডিপেন্ডেন্ট লাইফস্টাইল আছে ওর। তো এর পরবর্তীকালে অ্যামিবার আরও স্ট্রাকচারকে দেখি, এই দেখ এরকম একটা অ্যামিবার স্ট্রাকচার, বুঝতে পারলাম? তাহলে অ্যামিবার কীরকম স্ট্রাকচার? এটা হলো একটা ব্যাকটেরিয়া স্ট্রাকচার, এটা হলো সেই ব্যাকটেরিয়া স্ট্রাকচার, দেখতে পাচ্ছিস ব্যাকটেরিয়া। তাহলে ব্যাকটেরিয়াকে যদি আমি আরও মানে মাইক্রোস্কোপিক ভিউ দেখি, এরকম দেখতে পারবো একটা ব্যাকটেরিয়া স্ট্রাকচার। দেখ, ব্যাকটেরিয়ার মধ্যে কিন্তু কোনো মানে অর্গানেলসকে দেখতে পারবো না, ওয়েল ডিফাইন্ড মেমব্রেন দ্বারা থাকে। এই জন্য এদেরকে কোনো পার্টিকুলার মেমব্রেন দ্বারা থাকে না বলে এদেরকে আমরা কি বলি? প্রোক্যারিওটিক অর্গানিজম। কি বলি? প্রোক্যারিওটিক অর্গানিজম। এরাও একটা অর্গানিজম, কিন্তু প্রোক্যারিওটিক অর্গানিজম। দেখতে পাচ্ছি এদের একটা প্লাজমিড ডিএনএ থাকে, একটা ক্রোমোজোমাল ডিএনএ থাকে, যেটাকে আমরা বলি নিউক্লিওয়েড বা জেনোফোর। তারপরে সাইটোপ্লাজম থাকে, আর ফ্লাজেলা থাকে, যার মাধ্যমে ওরা মুভমেন্ট করে। আমরা আগেও আমি তোদেরকে বলেছি জিনিসগুলো, এখন আমি আর ফার্দার ডিটেলসে যাব না। এই দেখ আরেকটা অ্যামিবার ছবি, দেখতে পাচ্ছি এদের মধ্যে কোনো পার্টিকুলার অর্গানেলস নেই, যে অর্গানেলসগুলো সেল মেমব্রেন দ্বারা বাউন্ডেড। দেখতে পাচ্ছি রাইবোজোমও থাকে, রাইবোজোমও কিন্তু সেল মেমব্রেন দ্বারা বাউন্ডেড নয়, ঠিক আছে? এটা হলো মাসেল সেলস। দেখ, বিভিন্ন ধরনের মাসেল সেলস, আলাদা আলাদা মাসেল সেলের শেপ, তাদের স্ট্রাকচার আলাদা আলাদা। স্কেলিটাল মাসেল সেল থাকে হলো আমাদের বাইসেপস ট্রাইসেপসে, কার্ডিয়াক মাসেল সেল থাকে আমাদের কার্ডিয়াক মানে হার্টে, আর স্মুথ মাসেল সেল থাকে আমাদের ইন্টেস্টাইনে। তো প্রত্যেকটা সেলের কিন্তু গঠন আলাদা, স্ট্রাকচার আলাদা, ফাংশন আলাদা। এই যে দেখ স্মুথ মাসেল সেল দেখতে পাচ্ছিস, পয়েন্টেড থাকে, স্পিন্ডেল শেপড স্মুথ মাসেলস, এরা মুভমেন্টে হেল্প করে, ঠিক আছে? দেখতে পাচ্ছি জিনিসগুলো কি সুন্দর। এই দেখ সেই নার্ভ সেল, এই নার্ভ সেলকে আমি বোঝাতে চাচ্ছি। দেখ ক্রিস ক্রস কানেকশন থাকে, দেখ কতগুলো নার্ভ সেল একত্রিত হয়ে আছে, এরা কি করে মেসেজ ক্যারি করছে। এটা হলো এক ধরনের, দেখতে পাচ্ছি দেখে লাল দিকে ডটে দেখতে পাচ্ছি না, ইম্পালস ক্যারি হচ্ছে, এক জায়গা থেকে কোনো জায়গায় ইম্পালস যাওয়া আসা করছে। তার মানে কি, একটা নার্ভ সেল মানে একটা নিউরন আরেকটা নিউরনকে সেই ইম্পালসটা পাঠায়, সেই নিউজটা পাঠায়, সেই মেসেজটা পাঠায়। তারপরে প্রত্যেকটা নার্ভ সেল, আমি যদি অনেকগুলো কলমকে একসাথে রেখে দেই, এক একটা কলম মানে কলম এ কলম বিকে মেসেজ ক্যারি করবে, আবার কলম বি কলম সিকে মেসেজ ক্যারি করবে। ওরকমভাবে একটা নার্ভ সেল বা একটা নিউরন মেসেজগুলোকে এইভাবে ক্যারি করে নিয়ে যায়, ঠিক আছে? এরকম আমাদের ব্রেনের মধ্যে, আমাদের বডির মধ্যে কিন্তু এরকম নার্ভ সেলগুলো এক এক সাথে আরেকটা এরকম জাংশন থাকে, একদম ক্রিস ক্রস জাংশন। এদের এরকম দেখতে, সিম্পলভাবে এরকম দেখতে,
ঠিক আছে, অনেকগুলো নিউরন একসাথে থাকে, ঠিক আছে, এরকম দেখতে হতে পারে, এরকম দেখতে হতে পারে। এই যে নিউরনের সাথে একটা নিউরন দেখতে পাচ্ছি না একদম, এটাকে বলা হয় গ্লায়াল সেল। কি বলা হয়? গ্লায়াল সেল। এই গ্লায়াল সেলগুলো নিউরনকে নিউট্রিশন দেয়। অনেক সময় অনেক সময় সায়েন্টিস্ট বলে এই গ্লায়াল সেলগুলো ওয়ান অফ দ্য স্মলেস্ট সেলের মধ্যে পড়ে, ঠিক আছে। এগুলো হলো গ্লায়াল সেল। এরকম এই যে কতগুলো নিউরনের ছবি তোদেরকে দেখাচ্ছি, দেখ খুব সুন্দর নিউরনের ছবিগুলো দেখতে পাচ্ছিস। ইম্পালস কী করে নিয়ে যাচ্ছে, এগুলো হলো ইলেকট্রিক ইম্পালস, যেটা ক্যারি করে ফার্দার ও নিয়ে যায় একজনের মাধ্যমে। এটা হলো একটা পার্টিকুলার নিউরনের ছবি। উপর দিকে থাকে হলো ডেনড্রন, নিচের লম্বা থ্রেড লাইকটাকে বলে অ্যাক্সন, তারপরে নিচের দিকে যে থাকে সেটাকে বলে টার্মিনাল বার্ড, ঠিক আছে। এই সেই নিউরনের স্ট্রাকচার, একটা সিঙ্গেল নিউরন কীরকম হতে পারে। তার মানে উপর দিক থেকে সে নিউরন ক্যারি করে টার্মিনাল বার্ডে বা অ্যাক্সন টার্মিনালে নিয়ে আসে, তারপরে আবার সে পরবর্তী নিউরনকে দেয় মেসেজটা বা নিউজটা। এইভাবে কিন্তু নিউরন কাজ করে থাকে। এই জন্য এদেরকে বলা হয় লংগেস্ট সেল ইন আওয়ার হিউম্যান বিংস বা অ্যানিমালস কিংডমের মধ্যে লংগেস্ট সেলের মধ্যে পড়ে নিউরন, লার্জেস্ট নয়, লংগেস্ট। বোঝা গেল? এই জিনিসগুলো কিন্তু আমাকে দেখতে হবে, তো আমাকে ফার্দার ডিটেলসে পড়তে হবে চ্যাপ্টারগুলো, ওকে। তো একটু ভালো মতো পড় মন দিয়ে চ্যাপ্টারগুলো কিন্তু খুবই ইজি, খালি একটু মন দিয়ে পড়তে হবে, ওকে। থ্যাংক ইউ।